Hello everyone, good evening. শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি অজিত কুমার সিনহা। আজকের আমাদের আলোচনার বিষয় সাবজেক্ট এডুকেশন। আমরা কিভাবে ইজিলি নেট সেট জিআরএফ পাস করব। প্রত্যেক বছর দুবার দুটো সাইকেলে নেটের এক্সাম হয়, জুন এবং ডিসেম্বর মাসে। আর সেট প্রতি বছরই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিচ্ছে। যেমন নেক্সট 2025 সালে সেটের পরীক্ষা রয়েছে 14 ডিসেম্বর। আজকে WBCSC তথা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন ডিক্লেয়ার করেছে ডেটটি, যার ফর্ম ফিল আপ প্রবাবলি সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে হয়তো হবে বা এই সময় হয়। তার মানে 2025 কেন, প্রত্যেকটা বছর কিন্তু যাদের স্বপ্ন অধ্যাপক অধ্যাপিকা হওয়া, সাবজেক্ট এডুকেশন কেন যে কোনো সাবজেক্টেরই, তাদের কাছে তিনটে কিন্তু প্রতি বছর পরীক্ষা থাকছে। নেট জিআরএফ দুবার, সেট একবার। আসলে নেট জিআরএফ এন্ড সেট আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলেন ইকুয়াল ভ্যালিডিটি প্রায়, কিন্তু সেন্ট্রাল তথা ইউনিয়ন লেভেলে দেখতে গেলে, ভারতবর্ষে দেখতে গেলে সেটের কিন্তু ভ্যালিডিটি নেই। এবারে প্রশ্ন যে সাবজেক্ট এডুকেশন, অনেকেই যারা গ্রাজুয়েশন মাস্টার্স করেন অর্থাৎ যাদের মাদার সাবজেক্ট আমরা বলি এডুকেশন, আবার আদার্স যারা রয়েছেন, অনেক ক্যান্ডিডেট এরকম রয়েছে যারা আদার্স সাবজেক্ট থেকে ডাইভার্ট হয়ে আসেন। দ্যাট ইজ দ্য মিনস বিএড এর পরে কেউ এমএড করে, কিংবা কেউ বিএড এর পরে এমএ ইন এডুকেশন করে, কারণ নিজের নিজের সাবজেক্ট থেকে মনে হয় যে এডুকেশন সাবজেক্ট খুব ইজি এবং ইজিলি আমরা এডুকেশন সাবজেক্টে নেট সেট জিআরএফ ক্লিয়ার করতে পারবো। সত্যি কথা বলতে গেলে যারা আদার সাবজেক্ট থেকে ডাইভার্ট হন তাদের কিন্তু ভাবনা চিন্তাটা একেবারে অমূলক তা নয়। এডুকেশন সাবজেক্ট এই মুহূর্তে ইউজিসি নেট জিআরএফ এন্ড ডাব্লিউবি সেট সিলেবাস, যেটা হিউজ সিলেবাস, একেবারে সমুদ্র আমরা বলি। এই সমুদ্রের সিলেবাসে তাহলে আদার সাবজেক্ট থেকে কিভাবে ইজি হয়, কেন তারা ডাইভার্ট হচ্ছে, এবং সকলে কিন্তু অনেকেই সফল হচ্ছে, সাকসেস হচ্ছে। তার অন্যতম কারণ যে এডুকেশন সাবজেক্টের একটি মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট এটি, এবং এর এরিয়া হিউজ, মানে হিউজ, সমুদ্রের মতন সিলেবাস রাখা যাবে, এবং অনেকগুলো কন্টেন্ট, ফিলসফি, সোসিওলজি, সাইকোলজি, টেকনোলজি, রিসার্চ, ম্যানেজমেন্ট, ইনক্লুসিভ, গাইডেন্স কাউন্সেলিং, পলিসি, কমিশন, কমিটি, ইকোনমিক্স, পলিটিক্স, এডুকেশন, টোটাল তাই অনেকগুলো সাবজেক্টের একটা কম্বো ভার্সন। তাহলে এখানে সকলে এডুকেশনে এই মুহূর্তে ভিড় করছে কেন, এবং অনেকে সফল হচ্ছে কেন? না, তার কারণ এডুকেশনে নেট জিআরএফ পাস করার জন্য মূলত কিছু যেটা লাগে তার নাম হচ্ছে স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজি যদি কেউ একবার রপ্ত করতে পারেন, মানে রিয়ালাইজ করতে পারেন, তাহলে পৃথিবীর কারোর বাবার সাধ্য নেই, কারোর সাধ্য নেই আপনাকে আটকায়, কাউকে আটকায়। কারণ এই কেন বলছি স্ট্র্যাটেজি, আপনাদের আজকে খুব শর্ট সংক্ষিপ্ত আলোচনায় আমি ব্যাপারটা বোঝাবো আমার পক্ষে যতটা সম্ভব। আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। আজ শিক্ষা সংস্থানের হাত ধরে, আমাদেরই হাত ধরে, প্রায় শুধুমাত্র এডুকেশন সাবজেক্টেই 2019 থেকে পথ চলা শুরু 550 জন ক্যান্ডিডেট নেট এবং সেট ক্লিয়ার করেছে। এবং আমরা দাবি করি 100% যে ওয়েস্ট বেঙ্গলে এইরকম কোন ইনস্টিটিউট নেই 2010 থেকেও তাদের এডুকেশনে সফলতা। কারণ মন্ত্র যে বলছিলাম স্ট্র্যাটেজি, আর কিচ্ছু না। স্ট্র্যাটেজির সাথে আর দুটো মন্ত্র, রেগুলারিটি অ্যান্ড রিভিশন। তো নাম্বার 1 আসি স্ট্র্যাটেজি। কি স্ট্র্যাটেজি এমন রয়েছে যেটা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারে এবং সকলে তার জন্য সফল হয়, যারা আদার সাবজেক্ট থেকে ডাইভার্ট হন, বা যে সকল গ্রাজুয়েশন মাস্টার্স থেকে মাদার সাবজেক্ট হিসাবে এডুকেশন রয়েছে প্রত্যেকে। না, দেখুন,
অল ইন্ডিয়া লেভেলে আমাদের যে নেট জিআরএফ এক্সাম হয়, ইন্ডিয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যান্ড হিন্দি। তাই আমাদের নেটের এক্সাম কিন্তু পেপার 1 কেন পেপার 2 কোশ্চেন কিন্তু ইংলিশ এবং হিন্দিতেই থাকে, বাট সেটের কোশ্চেন বাংলাতে থাকে ঠিকই, কিন্তু এডুকেশন সাবজেক্টে যেহেতু মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট এবং বর্তমানে যত সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট রয়েছে তার মধ্যে সব থেকে ইয়াংগেস্ট সাবজেক্ট, তাই এর মেন এরিয়া কিন্তু ইউরোপিয়ান তথা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আসা। তাই এর প্রত্যেকটা টার্মগুলো কিন্তু ইংলিশ। তাই যে টার্মগুলো বাংলায় করা হয় আমাদের সেটের পরীক্ষায়, ওই বাংলা শব্দগুলো বুঝতে বুঝতে কিন্তু আমাদের 3 ঘন্টা সময় চলে যায়, কোশ্চেন আর সলভ করা হয় না। আর দ্বিতীয়ত ডাব্লিউবি সেট যে বাংলায় কোশ্চেন করে ওই কোশ্চেন কিন্তু গুগল ট্রান্সলেট, তাই ইংলিশ মিনিংস আলাদা, বেঙ্গলি মিনিংস আলাদা হয়ে যায়। তার ফলে কিন্তু অনেক শিক্ষার্থী বাংলা পড়ে কোশ্চেন করলে জানা প্রশ্নের উত্তর ভুল করে আসে। তার মানে এর রন্ধ্রে রয়েছে ইংলিশ টার্মিনোলজি। আপনি সেটের বাংলা দিতে যান আর নেট দিতে যান, আপনাকে ইংলিশ কোশ্চেন ফলো করতেই হবে, কারণ এডুকেশনের থিম কোর হচ্ছে ইংলিশ টার্ম। তাই আপনি যদি ইংলিশ টার্মিনোলজি এডুকেশন সাবজেক্টে আইডেন্টিফাই করতে পারেন এবং খুব ইজিলি মনে রাখতে পারেন, তাহলে আপনাকে কেউ আটকাতে পারে না। এইবারে বলি যে ইংলিশ টার্মিনোলজি জানার জন্য কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে? একদম না। আপনাকে ইংরেজি বলতে কেউ বলছে না, ইংরেজি জানতেও কেউ বলছে না। আপনার বাংলা স্টুডেন্ট, আমরা ওয়েস্ট বেঙ্গলের বাঙালি, আমাদের সব থেকে বড় ফোবিয়া নেট জিআরএফ এক্সামের কথা বললেই যে ইংরেজিতে পরীক্ষা হয়, সেটার কথা বলে হ্যাঁ বাংলাতে হয় যাই, কিন্তু আপনাদেরকে তো আমি বললাম রিয়ালিটি দেখবেন বাংলাতে কোশ্চেন হলেও কিরকম কোশ্চেনের প্যাটার্ন হয়ে যায়, উল্টো হয়ে যায়। তাহলে আপনাকে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে না। নাম্বার 1 বলছি স্ট্র্যাটেজি, এডুকেশন সাবজেক্টের প্রত্যেকটা কোর এরিয়ার কিছু পার্টিকুলার ইংরেজি শব্দ রয়েছে। যেমন এক্সাম্পল যদি বলি, ইউনিট 1 এর ইন্ডিয়ান ফিলসফি বা ওয়েস্টার্ন ফিলসফি, ওয়েস্টার্ন ফিলসফির আমরা বাংলায় পড়ছি গ্রাজুয়েশন মাস্টার্সে জ্ঞানবিদ্যা, জ্ঞানতত্ত্ব, নীতিবিদ্যা, এটাকে যখন বলছে এপিস্টেমোলজি, মেটাফিজিক্স, অ্যাক্সিওলজি, লজিক, এথিক্স, এস্থেটিক্স, অসমোলজি, কসমোলজি, মনোলজি, থিওলজি, তখনই কিন্তু আমাদের মস্তিষ্কে সত্যি কথা বলতে গেলে বিভ্রান্তি সৃষ্টি হয়। যেই টার্মগুলো কথা থেকে হবে, পার্টিকুলার এই টার্মগুলোকে মাথায় রাখো এবং টার্মের সাথে প্রত্যেকটি শব্দের 1 থেকে 2 লাইন কনসেপ্ট, ধারণা, ডেটা কোনোদিন মুখস্থ করে এডুকেশন সাবজেক্টে আপনি জিআরএফ ক্লিয়ার করতে পারবেন না। আপনার তার জন্য কিন্তু কখনোই পসিবল নয়। তাই ইংলিশ টার্ম আবার বলছি, অর্থাৎ যত আমাদের এডুকেশনের কোর এরিয়া রয়েছে, অর্থাৎ ইউজিসি নেটের যত সিলেবাস রয়েছে এডুকেশন, টোটাল ইউনিট 1 টু ইউনিট 10, টোটাল 10টা ইউনিট। আপনি প্রথম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2011 থেকে বলবো না, 19 থেকে নয়, কারণ সিলেবাস আমাদের কখনো 2019-এ চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু ওখানে কিছু রিজেক্ট হয়নি, যা হয়েছে আপডেট হয়েছে, নতুন এরিয়া এডিশন হয়েছে, পুরোনো এরিয়া কিন্তু কোনো কিছু বাদ যায়। আবার সিলেবাস হলেও চেঞ্জ হলেও তাই হবে, আপডেট হবে। তাই 2011 থেকে 2024 পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপনি আগে পকেট আইডেন্টিফাই করুন। মানে কেন বলছি পকেট আইডেন্টিফাই, কেন জানেন? কারণ কোশ্চেন যারা আপনারা, আমরা কি করি সিলেবাস দেখে যাই, কিন্তু সিলেবাস থেকে কোশ্চেন কখনো ইউজিসি নেট বা ডাব্লিউবি সেট 60% বেশি দেয় না, সিলেবাসের হিডেন পার্ট থেকে কোশ্চেন দেয়। আর আমরা সিলেবাস দেখে পড়ে যাই বলে বারবার কেউ যদি সেটও ক্লিয়ার করে নেটও করে জিআরএফ কখনো পারে না। তাই আপনার যদি লক্ষ্য থাকে জিআরএফ নেট সেট ইজিলি, তাহলে আগে বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ না, পকেট আইডেন্টিফাই করুন, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করুন। তাহলে স্ট্র্যাটেজি নাম্বার 1 বলছিলাম ইংলিশ টার্মিনোলজি, স্ট্র্যাটেজি নাম্বার 2 ওই ইংলিশ টার্মিনোলজি কিভাবে জানবেন তার জন্য বলছি কি কোশ্চেন অ্যানালাইসিস করুন প্রিভিয়াস ইয়ার 2011 থেকে 24 পর্যন্ত, প্রত্যেকটা এরিয়ার আলাদা আলাদা ধরে। ইউনিট 1 এর নয়, ইউনিট 1 এ টোটাল দেখবেন এডুকেশনাল স্টাডিজ এর আন্ডারে 5টা সাব ইউনিট রয়েছে, মেনলি 4টে সাব ইউনিট, তাকে ব্রেক করলে 5টা হয়। ইন্ডিয়ান ফিলসফি নাম্বার 1, নাম্বার 2 ওয়েস্টার্ন ফিলসফি, নাম্বার 3 সোসিওলজি অফ এডুকেশন, নাম্বার 4 ন্যাশনাল থিঙ্কার এন্ড নাম্বার 5 ন্যাশনাল ভ্যালুস, জাতীয় মূল্য। এই প্রত্যেকটা 5টা পার্ট আলাদা করুন,
এবং 2011 থেকে প্রত্যেকটি পার্টের আলাদা আলাদা কোশ্চেন দেখে দেখুন যে কোন এরিয়া থেকে কোশ্চেন এসছে, কি ধরনের কোশ্চেন এসছে, কোন টার্ম গুলো মানে বারবার আসছে। আপনি লুসিড বা A4 পেজে ফুটনোট করুন, কোশ্চেন নয়, কোশ্চেনের এরিয়াটা আপনি ফুটনোট করুন আপনার মতন, আপনি যা বুঝেছেন ইংরেজি বাংলা যে শব্দ আপনি পকেট আইডেন্টিফাই করুন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। এইভাবে প্রত্যেকটা ইউনিট 1 এর মতন ইউনিট 2 তেও 4টে সাব ইউনিট হয়ে যায়, একটা কমিটি কমিশন, একটা পলিটিক্স অফ এডুকেশন, একটা পলিসি অফ এডুকেশন, একটা ইকোনমিক্স অফ এডুকেশন। একইভাবে ইউনিট 3 এডুকেশনাল সাইকোলজি দেখতে গেলে একটা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, একটা লার্নিং, একটা বিহেভিয়ারাল লার্নিং, একটা কগনিটিভ লার্নিং, একটা সোশ্যাল লার্নিং, একটা গাইডেন্স, একটা কাউন্সেলিং, ইন্টেলিজেন্স, পার্সোনালিটি, মোটিভেশন, আদার্স ছোট ছোট এরিয়া যতগুলো রয়েছে তাদের প্রত্যেকটা আলাদা আলাদা এরিয়া তৈরি করুন এবং আলাদা আলাদা পকেট তৈরি করুন, মানে অ্যানালাইসিস করে ছোট ছোট নিজের মতন করে ফুটনোট করুন। এইভাবে টোটাল 10টা ইউনিট কমপ্লিট করার পরে দেখুন আপনার সামনে ইংলিশ টার্ম এন্ড নতুন আপনার সিলেবাসের বাইরে দেখবেন 40% এরিয়া অ্যাড হয়ে গেছে। আর এটাই হলো আপনার সিলেবাস। আপনার সিলেবাস কিন্তু ইউজিসি নেটের সিলেবাস ফলো করলে কখন আপনি জিআরএফ নেট পাবেন না। তাহলে নাম্বার 1 ক্লিয়ার, ইংলিশ টার্ম। নাম্বার 2 কি বললাম, ইংলিশ টার্ম আইডেন্টিফাই কিভাবে করব, তার জন্য পকেট আইডেন্টিফাই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস এবং হিডেন পকেট তথা সিলেবাস তৈরি করা। নাম্বার 3 আপনি সিলেবাস তৈরি করবেন, খুব ভালো কথা, অনেক এরিয়া নতুন নতুন দেখতে পেলেন, অনেক ইংরেজি শব্দ দেখতে পেলেন। এবারে প্রত্যেকটি যত ইংলিশ টার্ম পেয়েছে সেই টার্মগুলো আপনি মানে জানেন না, হতেই পারে অনেকে অনেক মানে জানি না, এবং হয় এটাই। আমরা বাঙালি, ওয়েস্ট বেঙ্গল বাংলা মিডিয়াম থেকে ম্যাক্সিমাম পড়াশোনা করেছি, তাই এটা হয়। এই জন্যই তো আমাদের নেট জিআরএফ অধরা। আপনি সেই প্রত্যেকটি যে টার্মগুলো পারেন না, আপনি গুগল ট্রান্সলেট দেখুন, প্রত্যেকের কাছে আমাদের কাছে মোবাইল রয়েছে, আপনি গুগল ট্রান্সলেট এবং গুগল ট্রান্সলেটে ওই ইংরেজি শব্দটিকে, যে শব্দটি মানে আপনি জানেন না, তাকে লিখুন বা মুখে বলুন, তার বাংলা সিনোনিম, তার বাংলা সমার্থক শব্দ কি হচ্ছে দেখুন, দিয়ে আপনি একটা ডায়েরি তৈরি করুন, যে ডায়েরিটা ডিকশনারি বলে লিখবেন, যে এডুকেশন সাবজেক্ট বা এডুকেশন টার্মিনোলজি ডিকশনারি। ওই ইংরেজি শব্দটি একদিকে বাঁ দিকে লিখলেন, ডান দিকে আপনি বাংলা শব্দটি মানে তার লিখলেন, ডান দিকে তার আপনি বাংলা মানে লিখলেন, যেটা আপনি ট্রান্সলেটে পেয়েছেন। এবং এই ট্রান্সলেটে দেখবেন যখন করছেন তখন ইংরেজির নিচে এবং বাংলার নিচে কিছু 2-3টে সিনোনিম তথা সমার্থক শব্দ রয়েছে। আপনি ঠিক যে শব্দটি ট্রান্সলেট করে খাতায় লিখলেন, ইংরেজি এবং বাংলার সিনোনিম 2 থেকে 3টে মিনিমাম ওখানে নোট ডাউন করুন। দেখবেন এইভাবে করতে করতে আপনার নতুন শব্দ যেটা আপনি জানতেন না প্রায় 1003 এবং তার সিনোনিম মিলিয়ে প্রায় 10,000 শব্দ তৈরি হয়ে গেছে। এইবারে প্রত্যেকটা এরিয়া বলেছি যে প্রত্যেকটা যখন টার্ম আপনি পাচ্ছেন নতুন, প্রত্যেকটা কন্টেন্টের, প্রত্যেকটা কনসেপ্টের, সেগুলো সম্পর্কে আবার স্টাডি করুন, বুকস থেকে হোক, কোন রকম রেফারেন্স পেপার থেকে হোক, যেখান থেকে আপনি এবারে ওইগুলোকে সম্পর্কে প্রত্যেকে আপনি 2 থেকে 3 লাইন, হাইস্ট 5 লাইন ছোট ছোট করে শর্ট নোট, ফুটনোট করুন। এখানেও বলবো আপনাকে, স্ট্র্যাটেজি 3 তে বলছি যে ফুটনোট প্রত্যেকটা ম্যান্ডেটরি, এবং ফুটনোটটা কিন্তু আপনি খাতায় করবেন না। মুদিখানা খাতায় করলে কি হয় জানেন, আজকে আপনি ইন্ডিয়ান ফিলোসফির সাংখ্য পড়লেন, পরের দিন 3 দিন পরে আপনি ওয়েস্টার্ন ফিলোসফি পড়লেন, কিন্তু যখন আপনি কোশ্চেন সলভ করতে যাচ্ছেন বা কোনো কিছু দেখতে যাচ্ছেন আবার সাংখ্যের নতুন শব্দ এসেছে, আপনি কোথায় অ্যাড করবেন? আপনার তো আর স্পেস নেই। তাই প্রত্যেকটা ইউনিটের, প্রত্যেকটা সাব ইউনিট ধরে ধরে একটা করে কভার ফাইল তৈরি করুন। 2 টাকা 3 টাকা 5 টাকায় কভার ফাইল পাওয়া যায়, এবং সেখানে প্রত্যেকটা লুসিড ধরে ধরে লিখুন, এবং প্রত্যেকটা ইউনিটের এক একটা সাব টপিকে, এক একটা সাব ইউনিটে, যেমন ওয়েস্টার্ন ফিলোসফির আইডিয়ালিস্ট, তাকে এক একটা 4টা-5টা পেজে যা ফুটনোট হলো তাকে স্টেবলার করে, এই যে বললাম নতুন শব্দ পেলে তাকে ফুটনোট করুন নিজের মতন করে, গুগল থেকে সার্চ করে, এটসেট্রা থেকে, যেখান থেকে, বুকস থেকে, ফুল সাবনোট করার পরে এইবারে প্রত্যেকটা এরকম দেখবেন টোটাল এডুকেশন সাবজেক্টে আপনার প্রায় 70 থেকে 80টা ফাইল হয়ে গেছে, এবং প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা পার্টিশন হয়ে গেছে। এবারে পার্টিশনের সাথে সাথে আপনার ফুটনোটও তৈরি, প্রচুর ইংরেজি শব্দ তৈরি। এবার দেখবেন এই যে ফুটনোট করতে গিয়ে প্রচুর নতুন শব্দ পাবেন, নিউ ইংলিশ টার্ম পাবেন। এবারে নিউ ইংলিশ টার্ম একইভাবে গুগল ট্রান্সলেট করে সিনোনিম করুন,
দেখবেন ওখানেও প্রত্যেকটা ফুটনোটের প্রত্যেকটা ছোট ছোট টার্মেরই আবার 4 থেকে 5টা নতুন নতুন টার্ম পাবে, এবং তারও কিন্তু সিনোনিম তৈরি করবে। দেখবেন প্রত্যেকের অ্যাভারেজ কিন্তু এই করে করে প্রায় 25-30 হাজার নিউ ইংলিশ টার্ম হয়ে গেছে। ওইদিকে ছিল 10, এইদিকে প্রায় 40,000 ইংলিশ টার্ম হয়েই গেছে আপনার, এবং আপনি জানতে পারবেন না, বুঝতে পারবেন না যে কিভাবে হয়ে গেল। এইবারে আপনার কাজ হচ্ছে প্রতিদিন, তাহলে নাম্বার 1 কি বলেছিলাম আমরা, যে ইংলিশ টার্ম। নাম্বার 2 ইংলিশ টার্ম বলতে গিয়ে বললাম কোশ্চেন অ্যানালাইসিস করে পকেট তৈরি করুন, আপনার সিলেবাস আপনি তৈরি করুন। প্রিভিয়াস কোশ্চেন সিলেবাস ইউজিসি নেটে দেখে কখনো যাবেন না, তাহলে আপনি 60% বেশি পারবেন না, হিডেন পার্ট থাকে। নাম্বার 3 আপনি সিনোনিম এন্ড ফুটনোট করুন এবং পার্টিশন করুন। নাম্বার 4 সকলে যেখানে এইখানেই কিন্তু ধোকা খায়, এতটুকু তো হয়ে গেল। এইবারে কি করব, রেখে দেবো বস্তাবন্দি করে? না। আপনার উত্তর সুবিধা দেখবে না। নেট সেট জিআরএফ এক্সাম কি জানেন তো, মেইনলি একটা মিশন লেভেলের এক্সাম। আমরা বলি সারাদিন আমরা খুব ব্যস্ত, পৃথিবীর সব থেকে ব্যস্ত আমরাই। হ্যাঁ, মানুষ সব থেকে ব্যস্ত, প্রত্যেক মানুষের প্রত্যেকে কর্ম থাকে, কিন্তু আপনি যখন স্বপ্ন দেখছেন অধ্যাপক হবেন, আপনি যখন স্বপ্ন দেখছেন অধ্যাপিকা হবেন, তাহলে আপনাকে কিছু দিতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। হোয়াটসঅ্যাপ ফেসবুকে সারাদিনে 8 ঘন্টা না থেকে 2 ঘন্টা দিন, 6 ঘন্টা বা এক্সেট্রা করে সারাদিনে বেশি না, 7 থেকে 8 ঘন্টা ম্যাক্সিমাম আপনি বার করার চেষ্টা করুন আপনার জন্য, আপনার নেট জিআরএফ স্টাডির জন্য। এবং সেখানে আপনি শিডিউল করুন এবারে যে প্রতিদিন আমি কোন টপিকটা, নতুন টপিক কখন পড়ব এবং কখন ফুটনোট করব, টাইম ধরে ধরে। ধরুন আপনি আজ 5 মার্চ, 5ই মার্চ আমি রাত 8টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত আমার সাবজেক্ট এডুকেশন আমি ইউজিসি নেটে পড়বো ঠিক করেছি। এবং প্রতি সপ্তাহে আপনি রুটিন থাকবে যে এই সপ্তাহে আমি ওয়েস্টার্ন ফিলসফি কিংবা সাইকোলজির ইন্টেলিজেন্স পার্টটা এই সপ্তাহে পড়বো। তাহলে আপনি যখন ওয়েস্টার্ন ফিলসফি বা ওই টপিকটা পড়ছেন 8টা থেকে কটা পর্যন্ত, বা 9টা থেকে না, আপনি 11টা পর্যন্ত বা 1টা 2টো পর্যন্ত কি 1টা পর্যন্ত, তাহলে আপনি 9টা থেকে 1টা পর্যন্ত কি শুধু পড়বেন? এই যে বলছিলাম না ধোকা খায় সকলে। 9টা থেকে আপনি এক ভাগ করুন, 5 ঘন্টাকে পুরো 3টে সিস্টেমে ভাগ করুন, 4টে সিস্টেমে, সরি 4টে ব্রেক করুন, পার্টিশন করুন। প্রথমটা আপনি নতুন টপিক পড়লেন, পড়ার সাথে সাথে আগে কিন্তু আপনার অ্যানালাইসিস করে রেডি, ওকে, ফুটনোট হচ্ছে। এইবারে আপনি নতুন যখন একটা টপিক ধরছেন, পড়ছেন, আপনার পকেট অ্যানালাইসিস ধরে এবং তাকে ফুটনোট করছেন, সিনোনিম করছেন। 2 ঘন্টা, একদম 2 ঘন্টা, যদি 5 ঘন্টা দেন, 4 ঘন্টা দেন, যদি বলো 2 ঘন্টা ফুল পড়া, নতুন প্লট নিয়ে ফুটনোট করা, তারপরেই কিন্তু 1 ঘন্টা মিনিমাম, 2 ঘন্টা যদি পড়েন তার হাফ 1 ঘন্টা মিনিমাম কি করবেন, ওই টপিক যেটুকু পড়েছেন। আপনি ধরো বলছিলাম ওয়েস্টার্ন ফিলসফির আইডিয়ালিজম পড়েছেন আজকে, তাহলে যেটুকু পড়েছেন পুরো পড়েননি, আইডিয়ালিজমের হয়তো অর্ধেকটা পড়েছেন, ওই টপিক থেকে আপনি একদম 2011 থেকে ধরুন, কেননা কোশ্চেন প্যাটার্ন সেইভাবে চেঞ্জ হয়নি, যেটুকু হয়েছে জাস্ট আপডেটেড এরিয়া। 2011 থেকে 24 পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত ইউজিসি নেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সাবজেক্ট এডুকেশন আপনি অ্যানালাইসিস করুন, সরি অ্যানালাইসিস না, কোশ্চেন সলভ করুন। আগে অ্যানালাইসিস করেছেন, এবারে কোশ্চেন সলভ করুন। যেটুকু পড়েছেন ওইটুকু, টোটালটা নয়, আপনাকে টোটাল আইডিয়ালিজম বলিনি, টোটাল বলিনি, আপনি ওখান থেকে কোশ্চেন খুঁজুন, কোন কোশ্চেন গুলো আপনি পারছেন ওই টপিকে, অন্য কিছু না। এবার দেখবেন কোশ্চেন সলভ করতে গিয়ে আপনি আরো নতুন টপিক পাচ্ছেন, নতুন টার্ম পাচ্ছেন। একইভাবে ওই টার্ম গুলোকেও কিন্তু ডিকশনারি তৈরি করুন, সিনোনিম তৈরি করুন, এবং তাকেও কিন্তু সার্চ করে গুগল থেকে, বুকস থেকে ফুটনোট করুন। সেম প্যাটার্ন সেম। এবারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে একটা প্রবলেম হয়, অধিকাংশ শিক্ষার্থী জানে না, কেউই জানে না, অনেকে জানেন, 99% জানে না যে প্রিভিয়াস ইয়ার যে বুকস গুলো, তাদের যে অ্যান্সার গুলো কি গুলো থাকে, ওটা এনটি এর অ্যান্সার কি ওরা নেয় না বা দেয় না, নিজেরা অ্যান্সার কি তৈরি করে। তাই এনটি এর অ্যান্সার কি না নেওয়ার ফলে নিজেরা অ্যান্সার কি তৈরি করতে গিয়ে এমন ভুল ভাল অ্যান্সার তৈরি করে, দেখা গেছে 40%, 40% অ্যান্সার রং, এনটি এর নয়, সম্পূর্ণ নিজের মতন অ্যান্সার, প্রত্যেকটি, মানে ম্যাক্সিমাম শিফটে 40% কেসে।
তাহলে ওখানে ওদের এক্সপ্লেনও থাকে, এক্সপ্লেনও কিন্তু ভুল, তাই ওদের অ্যান্সার নেওয়া যাবে না। কোশ্চেন আপনি দেখলেন, নিজের মতন যে স্টাডি করেছেন সেই অনুযায়ী সলভ করুন, না পারলে আবার আপনার কাছে গাইড আপনার যে আছে, আপনি যার আন্ডারে পড়াশোনা করছেন কিংবা আপনার অলরেডি বুকস যাক যে ওনার থেকে সাহায্য বা গ্রুপ ডিসকাশন সাহায্য নিয়ে ওই কোশ্চেনের অ্যান্সার ফুল রেডি করুন। ওকে, এইভাবে এবারে 1 ঘন্টা চলল প্রতিদিনের শিডিউল। আর 1 ঘন্টা আপনার কি কাজ এবারে? না, আপনি আজকে 5th মার্চ আইডিয়ালিজম পড়ছেন, তাহলে বললাম ওয়েস্টার্ন ফিলসফি, আপনি নিশ্চয়ই 4th মার্চ অন্য একটা টপিক পড়েছেন, আপনি 3rd মার্চ অন্য একটা টপিক পড়েছেন, 2nd মার্চ অন্য একটা টপিক পড়বেন। আপনার কাজ পরপর 4 ডেজ রিভিশন, এটা স্ট্র্যাটেজির অন্যতম আরেকটা মন্ত্র, 5th স্ট্র্যাটেজি। রিভিশন মিন্স আমরা রিভিশনটা কি করি, পড়ে নিলাম, 1 মাস পরে ভুলে যাই। ভুলবেন, স্বাভাবিক, আপনাকে কেউ আটকাতে পারে না, আমাদের মেমোরি আইনস্টাইন নয়, আমরা নিউটন নয় যে কোনো সময় ভুলবো। তাই মনে রাখার একটা মাত্র উপায়, বারবার বারবার রিভিশন, রিভিশন, রিভিশন এন্ড রিভিশন। 4 ডেজ রিভিশন কিরকম না, আপনি 5th মার্চে নতুন টপিক পড়লেন, লাস্টে 1 ঘন্টা রেখে দিয়েছেন 4 আওয়ার্স এর মধ্যে। 3rd মার্চ যে টপিকটা পড়েছেন তা 15 মিনিটস রিভিশন দিন বা 10 মিনিটস, সরি 2nd মার্চ যেটা পড়েছেন 10 মিনিটস রিভিশন দিন, যা পড়েছেন এবং ফুটনোট করেছেন। 3rd মার্চটা দিন 15 মিনিটস, 4th মার্চটা দিন 30 মিনিটস রিভিশন। পরপর 3 দিনের রিভিশন হবে। 5 তারিখ গেল, 6 তারিখ একইভাবে আপনি হয়তো ওয়েস্টার্ন ফিলসফির আইডিয়ালিজম বাকি ছিল, ওটাকে কমপ্লিট করলেন। আপনি এবারে 2 তারিখেরটা রিভিশন দেবেন না, ঠিক একইভাবে 9টা থেকে শুরু করছেন, সাপোজ 12টা পর্যন্ত আপনার 2 ঘন্টা পড়া, 1 ঘন্টা কোশ্চেন সলভ এন্ড ফুটনোট নতুন, 1 ঘন্টা আবার 3 তারিখের পড়াটা 10 মিনিট রিভিশন করুন, 4 তারিখেরটা 15 মিনিট করুন, 5 তারিখেরটা 30 থেকে 35 মিনিট করুন। ঠিক একইভাবে 7 তারিখ, 3 তারিখেরটা আর করবেন না, পরপর 4 দিন রিভিশন নতুন নিয়ে, ঠিক 12টা থেকে 1টা 1 ঘন্টা, 4 তারিখেরটা 10 মিনিট রিভিশন দিন, ফুল সিনোনিম ফুটনোট সব নিয়ে। 5 তারিখেরটা 15 মিনিট দিন, 6 তারিখেরটা 30 মিনিট থেকে 35 মিনিট দিন। আবার নতুন টপিক তো রয়েছে সেটি, ঠিক 8 তারিখেরটা আবার একইভাবে, 9 তারিখেরটা একইভাবে, অর্থাৎ পরপর 4 ডেজ রিভিশন। তাহলে আপনি দেখবেন 4 মাস পরে আবার যদি পড়তে আসেন ভুলছেন না, জাস্ট একবার রিমাইন্ড করবেন, রিকল করবেন, চলে আসবে। আসতে বাধ্য, আসতে বাধ্য। আপনি যদি এই স্ট্র্যাটেজি ফলো করেন, এইভাবে ইংলিশ টার্ম ধরে ধরে কোশ্চেন সলভ সাথে সাথে নতুন ফুটনোট, নতুন টার্ম রিভিশন করতে করতে আপনি এগোন, সামনের জুন সেশন 2025-এ এই আর বেশি দিন বাকি নেই, মাত্র 100 দিন রয়েছে। 100 দিনই আপনার কিন্তু জিআরএফ পসিবল। পসিবল মানে পসিবল, আপনাকে কেউ আটকাতে পারবে না, 100%। জাস্ট এটা ফলো করুন, রেগুলারিটি, রেগুলার মানে রেগুলার, একদিনও মিস করবেন না। একদিন যদি মিস করেছেন তাহলে আপনি গেলেন। তাহলে পেপার 2-র সাথে পেপার 1-ও কিন্তু সেম ভাবে একটি প্রসিডিওর, টার্ম আইডেন্টিফাই, পকেট আইডেন্টিফাই এন্ড ফুটনোট এন্ড আলাদা আলাদা ইউনিট তৈরি করা, এবং ওখানে যে প্র্যাকটিক্যাল ইউনিট 4টে রয়েছে, ডেটা ইন্টারপ্রিটেশন, লজিক্যাল রিজনিং, ম্যাথমেটিক্যাল রিজনিং, অ্যাপটিটিউড এন্ড কম্প্রিহেনশন, ওই 4টের জন্য আজ থেকে প্রতিদিন 1 ঘন্টা, প্রতিদিন পুরো 100 দিন প্র্যাকটিস দিয়ে দিন। পার ডে ডেটা মিনিমাম 2টো করবেন, 10-20 মিনিট, বেশি করবেন না। 20 মিনিটের মধ্যে যাতে 2টো ডেটা হয়, একটা টেবিল ডেটা, কোনোদিন পাই চার্ট, কোনোদিন মিসিং, কোনোদিন গ্রাফ ডেটা। 20 মিনিট প্রতিদিন, প্রিভিয়াস ইয়ার থেকে, অন্য কোথাও থেকে দরকার নেই। প্রচুর শিফটের পেপারে অনেক কোশ্চেন রয়েছে, ওটা 2019 থেকেই করবেন। পার ডে কম্প্রিহেনশন 2টো করবেন 7.5 মিনিটের মধ্যে, কারণ আপনাকে পরীক্ষা হলে বেশি কেউ দেবে না, 20 মিনিট দেবে না কেউ, 6 মিনিট দেয়, বাড়িয়ে একটু। পার ডে 2টো করে কম্প্রিহেনশন, কেননা পেপার 2-তে কম্প্রিহেনশন রয়েছে। টোটাল কম্প্রিহেনশন 15টা কোশ্চেন থাকে পেপার 1 প্লাস পেপার 2 মিলিয়ে, সেখানে পার ডে কিন্তু 15 মিনিটস থেকে 20 মিনিটস কম্প্রিহেনশন করুন, এবং স্ট্র্যাটেজির সাথে। পাগলের মতন পড়লে হবে না, স্ট্র্যাটেজি আছে কম্প্রিহেনশনের, 6 স্ট্র্যাটেজি,
6টা মাত্র স্ট্র্যাটেজি রয়েছে। নাম্বার 3, পার ডে মিনিমাম 15 মিনিটস ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং করুন। নাম্বার 4, পার ডে মিনিমাম 15 মিনিটস লজিক্যাল রিজনিং। এটা কিন্তু প্রতিদিন পেপার 1-এ প্র্যাকটিসে থাকবে, কারণ এই 4টে ইউনিট থেকে পেপার 1-এ 22 থেকে 23টা কোশ্চেন, আর কম্প্রিহেনশনে পেপার 2 করলে 150 কোশ্চেনের মধ্যে 150-র মধ্যে 33টা কোশ্চেন এখান থেকেই দেয়। তাই 33টা কোশ্চেন মানে আপনার প্রায় 20% প্লাস পেপার 1 প্লাস পেপার 2 কোশ্চেনের পার্সেন্টেজ 150-র মধ্যে। তাই 33 থেকে যদি 30 স্কোর করতে পারেন তাহলে আপনি অনেকটা এগিয়ে গেছেন। তাই 100 ডেজ কিন্তু এটা আপনার রেগুলারিটি, এটা প্র্যাকটিসে থাকবে। এরপরে থিওরি ইউনিট পেপার 1-এ, পেপার 2-র মতন প্রতিদিন নতুন নতুন একটা করে ইউনিট, থিওরি ইউনিট 6টা কভার করবে প্রত্যেক দিন। আমরা বলি শীত গ্রীষ্ম বর্ষা, বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন বাড়ি, ঝড় হোক ঝঞ্ঝা হোক, ম্যালেরিয়া হোক, টাইফয়েড হোক, কলেরা হোক, হাত ফুলে যাক, পা ফুলে যাক, মাথা যন্ত্রণায় ফেটে যাক, প্রতিদিন মানে প্রতিদিন। আপনি যদি একদিন খাওয়া মিস করলে হাঁটতে না পারেন, পরের দিন অসুস্থ বোধ হয়, তাহলে আপনার স্বপ্ন যদি থাকে অধ্যাপক অধ্যাপিকা হওয়ার, তাহলে এত সহজে তো নয়, এটা তো মুড়ির মোয়া নয়। তাহলে আপনাকে রেগুলারিটি দিতে হবে। আমরা একদিন চান না করলে মনে হয় অস্বস্তি, তাহলে আপনার স্বপ্ন রয়েছে আমি অধ্যাপক হব, অধ্যাপিকা হব, আর একদিন পড়াশোনা না করলে আপনার কিভাবে শান্তি থাকছে? কারণ কোনো কিছুই কিন্তু রেগুলারিটি বা স্ট্র্যাটেজি ছাড়া, রিভিশন ছাড়া সাকসেস পসিবল হয় না। এবং পেপার 2 এডুকেশনে আরেকটা কথা বলবো আমি, যে পেপার 2 এডুকেশনে যেমন বলছিলাম যে টোটাল 100 কোশ্চেনের মধ্যে 10 কোশ্চেন কিন্তু কম্প্রিহেনশন, বাদ বাকি 90 কোশ্চেন। এনটিএ কে আমি বলি গদ্দার, বিশ্বাসঘাতক, কথা দিয়ে কথা রাখে না। কেন না? বলে ইচ ইউনিট 10 কোশ্চেন সাবজেক্টে, পেপার 1-এ বলে 5 কোশ্চেন, কিন্তু কোথাও রাখে না, সম্ভব নয়। তাই প্রথমত কম্প্রিহেনশনে বেরিয়ে গেল, তার মানে ইচ ইউনিট 9 কোশ্চেন হওয়া উচিত সাবজেক্ট এডুকেশনের মধ্যে, বাট তাও হয় না। মেনলি কোশ্চেন দেয় ইউনিট 1-এ অ্যাভারেজ 11 থেকে 12টা, ইউনিট 2 অ্যাভারেজ কোশ্চেন 10 থেকে 11টা, ইউনিট 3 অ্যাভারেজ 11 থেকে 13টা, ইউনিট 6 অ্যাভারেজ 11 থেকে 14টা, ইউনিট 9 অ্যাভারেজ 11 থেকে 14টা, ইউনিট 8 অ্যাভারেজ 8 থেকে 10টা, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 6, ইউনিট 8, ইউনিট 9, এই 6টা ইউনিট থেকে অ্যাভারেজ কোশ্চেন দেয় আপনার প্রায় 70 প্লাস, 70টা কাছাকাছি। 10 কম্প্রিহেনশন 80, বাদ বাকি 20 কোশ্চেন আরো কম, আর 4টে ইউনিট। টিচার এডুকেশন, কারিকুলাম, প্যাডাগজি, এন্ড্রাগজি, ইনক্লুসিভ এডুকেশন, এখান থেকে এভারেজ 5টা করে কোশ্চেন দেয়, আর কম বলছে বেশি। তাই এটাকে আপনাকে দেখতে হবে যে আমি কোথায় বেশি জোর দেব। এই 6টা ইউনিটে জোর দেব, এবং এই 6টা ইউনিটে যত পারবো প্রচুর পরিমাণে কনসেপ্টে, বিশাল বিস্তৃত ডেটা নয়, সবকটাই 3 থেকে 5 লাইনের সংক্ষেপ, যেটা ফুটনোট, রিভিশন এন্ড কোশ্চেন সলভ। যদি এই মন্ত্র ফলো করতে পারেন, যারা করেছে আমাদের শিক্ষার্থীরা, বললাম এডুকেশনে 550 জন নেট সেট ক্লিয়ার করেছে, আর যারা এরকম ফ্রি ক্লাসে গাইড তো ধরি না কোনোদিন আমরা, তাও ধরতে গেলে আরো প্রচুর। আপনিও সফল হতে বাধ্য, আপনাকেও কেউ আটকাতে পারবে না। তাই সিক্রেট মন্ত্র স্ট্র্যাটেজি যদি মনে করেন আপনার সফলতায় একমাত্র লক্ষ্য, এছাড়া উপায় নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে, এবারে আমাকে স্বপ্ন জয় নয়, যুদ্ধ জয় নয়, আমার লক্ষ্য জয় করতে হবে, তাহলে আপনি আর দেরি করবেন, আজ থেকে মাঠে লেগে পড়ুন। আরেকটা লাস্টে বলবো, আমরা বাঙালি তো সব থেকে বেশি ডিমোটিভেটেড হয়, 2 দিন পড়ার পরে 3 দিনের দিন মোটিভেশন সব হারিয়ে যায়। তখন একটা কথা সবসময় জিজ্ঞাসা করবেন, আপনি কে, কি আপনার পরিচয়। আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনাকে যদি সোসাইটি সকলে মানুষ বলে এই বেকার, ওর কোনো পাত্তা নেই, পড়াশোনা করে কি করে, তাহলে সেটাই আপনার জন্য মোটিভেশন হওয়া উচিত, যে আমি সফল হয়ে দেখাবো আমি বেকার নয়, আমি পড়াশোনা করে অনেক কিছু করতে পারি। তাহলে আপনি পারবেন, তাহলে ওটাই আপনার মোটিভেশন। প্রতিনিয়ত যখনই পড়া ইচ্ছে করবে না, যখনই ফোন নিয়ে ঘাটতে বসবেন, যখনই বন্ধুদের সাথে আড্ডা করতে যাবেন, যখনই কাউকে ফোন করবেন, কেউ ফোন করবে রিসিভ করবেন, তখনই প্রশ্নটা মনে করবেন বারবার, হু আর ইউ, কে তুমি, কে তুমি, তোমার কি পরিচয়, দেখবেন মোটিভেশন আপনার। তাই আর বেশি কথা বলবো না, এগোতে থাকুন।
স্ট্র্যাটেজি ধরে ঠিক এই স্ট্র্যাটেজি ফলো করে 3 মাস এগোতে থাকুন। 3 মাস পরে জুনের পরীক্ষা দিয়ে ফিডব্যাক দেবেন। আমাদের ফিডব্যাক সবসময় আমাদের ফেসবুক, আমাদের ইউটিউবে সব জায়গায় আমাদের অলরেডি নাম্বার দেওয়া থাকে, মেল দেওয়া থাকে, ওয়েবসাইট নাম্বার দেওয়া থাকে। যে কোনো সময় আপনি অলরেডি রিপ্লাই দিতে পারেন। আর আমার সাথে কথা বলতে হলে 9674 নোট ডাউন করে নিতে পারেন, 974642 9674 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন না, হোয়াটসঅ্যাপে নক করবেন। কোয়ারি থাকলে অবশ্যই চেষ্টা করবো সর্বদা অ্যান্সার দেওয়ার। 2 ঘন্টা লেট হতে পারে কিন্তু রিপ্লাই। এছাড়া যদি কারো কোনো কোয়ারিজ থাকে আজকের এরিয়া নিয়ে, তাহলে অবশ্যই কোয়ারি করতে পারে। কারো কোনো কোয়ারি আছে? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? ধন্যবাদ। শুভরাত্রি সকলকে জানাই। যদি প্রশ্ন থাকে করতে পারে।